তবে একেবারে লেটেস্টটা দিয়ে শুরু করি। এই যে আপনি বললেন যে ঢাকার রাজপথে হাসপাতালের সামনে প্রস্তর দিয়ে মেরে ফেলা লোককে, এটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটা আমরা অনুষ্ঠানের আমরা পক্ষ তো থেকে গভীরভাবে নিন্দা জানাচ্ছি এবং তাদের পরিবার এবং তার আত্মার মাগফিরাত করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হোয়াট এ ওয়ান্ডারফুল কিডস, দুইটা কিডস কথা বললো যে আমার বাবা, মেয়েটা ছেলেটা, ইটস টাচড অল ওভার দ্য ওয়ার্ল্ড বাংলাদেশিদের। গো হেড প্লিজ। তো সেই জন্যই বলছিলাম অনুষ্ঠান শুরুতে এই পরিবারটির প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমাদের এই যে শক, জাতি হিসেবে যে উই আর শকড, এটা একটু প্রকাশ করতে চাই আপনার দর্শক এবং শ্রোতাদের মাঝখানে। আমি যদ্দূর মনে পড়ি ৭১ সালে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধে নেমেছিলাম। একটি ফুলকে বাঁচাবার জন্য আমরা যুদ্ধ করি বলে আমরা যুদ্ধে নেমেছিলাম। সেই দেশটি এত বছরে এই পর্যায়ে এসে যাবে, এটা জাতি হিসেবে আমাদের পক্ষে গ্রহণ করা খুবই কঠিন ব্যাপার। কাজেই উই হ্যাভ এ হিউজ টাস্ক ইন ফ্রন্ট অফ আস। এটা হলো ১ নম্বর। ২ নম্বর হলো, আপনি বলছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ এবং আপনার প্রোগ্রামটি মাসখানেক আপনি করতে পারেননি এই জন্যই আমি ব্যাখ্যা দিচ্ছি যে আমরা সবাই হঠাৎ করে বাংলাদেশে চলে গিয়েছিলাম। হঠাৎ করে নয়, কোরবানির ঈদও সামনে ছিল এবং আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের যেহেতু নামটা গ্লোবাল বাংলাদেশিদের নিয়ে, অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশিদের নিয়ে, অর্থাৎ প্রবাসীদের নিয়ে, এখন আমরা মিটিং করতে হলে এইরকম জুমে করতে হয়। কারণ আমরা যদি বিলেতের রাত ১১টার দিকে ডাকি, তখন কানাডা আমেরিকাতে আপনাদের তখন সন্ধে। ওইরকম সময় মধ্যপ্রাচ্যে আমাদের যেসব শ্রমজীবী ভাইরা আছেন এবং আমাদের যারা এক্সিকিউটিভ, তাদের রাত প্রায় ২টো কি ৩টে। ওইরকম সময় দেখা যায় বাংলাদেশে ফজরের রক্ত অথবা ভোর হচ্ছে, অস্ট্রেলিয়াতে অফিসে যাওয়ার সময়। এবং আলটিমেটলি আমাদের এক্সিকিউটিভরা থাইল্যান্ডে আছেন, মালয়েশিয়াতে আছেন, সুদূর কম্বোডিয়াতে আছেন এবং ব্রুনাইয়ে আছেন। কাজে সবাইকে নিয়ে করতে গেলে জুমেও সবসময় সবাইকে টাইম জোনের খাতিরে আনা যায়। কাজে আমাদের আরেকটা জিনিস আমরা পরীক্ষিত এবং এটা খুব কাজের, যে আমরা বছরে অন্তত ২টো জায়গায় মিলার চেষ্টা করি। গত বছরে হয়েছিল একটা বিলেতের নিউ ক্যাসেল শহরে, তার পরবর্তীতে কানাডার টরন্টো শহরে হয়েছিল গত বছর, সম্ভবত আগস্ট মাসে। এবং এই বছর যখন দেখা গেল কুরবানির ঈদ উপলক্ষে এবং জুলাই উত্তর ২৪শে জুলাই উত্তর বাংলাদেশে আমাদের অনেকেই দেশে গেছেন, যারা দেশে ১৫, ১৬, ১৭ বছর যেতে পারেননি স্বৈরাচারী সরকারের অত্যাচারের ভয়ে, গুম, হত্যা ইত্যাদি দেশে যখন প্রকট ছিল, সেই কারণে যেতে পারেননি। কাজেই তারা ছিলেন। কাজেই আমাদের প্রস্তাব আসলো যে আমরা যখন অনেকেই আছি এক্সিকিউটিভদের মধ্যে বিভিন্ন দেশের, তো হোয়াই নট উই ডু ইট ইন বাংলাদেশ, যে দেশের মানুষ আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে আপনার ক্রেডিট আপনাকে দর্শক শ্রোতাদের সামনে বলছি, আপনি সারা আমেরিকার এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনি দায়িত্ব নিলেন, আপনাকে দেওয়া হলো এই রেসিডেন্সিয়ালের কোঅর্ডিনেটর হিসেবে সবকিছু সমন্বয় করার জন্য। আমরা সোনারগাঁ বুক করলাম এবং সবাই সোনারগাঁতে, এই রেসিডেন্সিয়ালের উদ্দেশ্যটা এই, আমরা দেখেছি এতে খুব লাভ হয়, কারণ আমরা সবাই একই ছাদের নিচে থাকি, একই হোটেলে বা একই জায়গায় থাকি। থাকলে হয় কি, নিজেদের মধ্যে মায়া মহব্বত বাড়ে, কিন্তু ব্রেন স্টর্মিং, এখানে কেউ ঘুমাবার জন্য যান না, নিজের পয়সা খরচ করে সুদূর একটি শহরে যান। এই ক্ষেত্রে নিজেদের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের ভেতরে যে হোটেলটা সবার পরিচিত সোনারগাঁ হোটেলে আমরা বুক করে থাকি। সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু হয়, দুপুরের খাবার, বিকেলের চা এবং রাত্রের ডিনার, প্রত্যেকটিতে সেশন থাকে। এবার আমাদের ১৩টি টপিক্সে কথা বলেছি আমরা, ব্রেন স্টর্মিং সেশন হয় এবং এইগুলোতে আবার ২-১ জন দর্শক এসে যান, তাদের জন্য অবজারভার ২-৩টা চেয়ার থাকে, আপনি ব্যবস্থা করেছিলেন। এবং সোনারগাঁতে সুন্দর একটা হল আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা ২০-২৫ জন বসতে পারতাম। কাজে খুব অন্তরঙ্গ এবং এটা ইন হাউস প্রোগ্রাম আমাদের। মাঝে মাঝে উম, দর্শক হিসাবে বড় বড় লিডাররা এসে যেতেন, তাদেরকে আমরা অবজারভার হিসেবে সম্মান জানিয়ে কাছে বসতে দিতাম, তারা অবজার্ভ করতেন।
কাজেই এইরকম একটা সেশন যখন হয় আমাদের, আমি দর্শকদের বুঝিয়ে দেওয়ার জন্য বলছি যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশে ২-৩ দিন ধরে আমরা এরকম বিভিন্ন টপিকসে কথা বলি, যেমন বাংলাদেশ পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। কিনোট স্পিকার থাকেন। এটা এক সেশনে হয়নি, কারণ যে নিজেদের দেশ ভবিষ্যতে কি হবে, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, ইলেকশন কখন হবে ইত্যাদি নিয়ে কাজেই ২-৩টা সেশন ছিল। গাজার ব্যাপারে অন্যায় হচ্ছে, আমরা প্রবাসীরা কিছু করতে পারি না, তার উপরে বড় সেশন ছিল। এবং ওইটা বোধহয় একেবারে শেষের দিন ১৯ তারিখ ভোরে সকালের দিকের প্রোগ্রাম নাস্তার পরে, এবং এটাও কিনোট স্পিকার, এবং এটাও আপনারা বুঝতে পারছেন খুব হিটেড ডিবেট চলছিল। এরকম বহু প্রোগ্রাম আমাদের আছে, যেমন ট্রাম্প সাহেব আমেরিকা চালাচ্ছেন, ঠিক আছে, প্রবাসী বাংলাদেশি আমাদের ভাই বোনেরা যারা আমেরিকা আছেন তারা কি করতে পারেন এই চেঞ্জিং সার্কামস্টান্সেসে, এখানে ট্যাক্স বাড়ানো হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে। তো এইগুলো আলাপ করতে যে আমাদের যেটা নিয়ম যে লাস্ট দিন আমরা দুপুর পর্যন্ত করি, বিকেলের দিকে আমরা যে একটা বড় হল রুম নেই, এবং সেখানে আমরা যারা আমাদের এক্সিকিউটিভরা দূর দূরান্ত থেকে এসছেন, নিজের পয়সা খরচ করে হোটেলে ছিলেন এবং ব্রেইন স্টর্মিং করেছেন যে আগামী ১ বছর প্রবাসী বাংলাদেশিদের মুখপাত্র হিসেবে আমাদের কি কি করণীয়, কোন কোন টপিকস আমরা আলাপ করেছি, সেটা আমরা একটা প্লেনারি করি সন্ধ্যার দিকে। এই সন্ধ্যায় এজ এ চেয়ার আই প্রেজেন্ট খুব সংক্ষেপে এই ১৩-১৪টা টপিকসে আমাদের আগামী বছর কি কি সিদ্ধান্ত নিলাম এটা বলা, এবং আমাদের যারা দূর দূরান্ত থেকে এসছেন এক্সিকিউটিভ, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, কিছু আমাদের বন্ধু বান্ধবদের দাওয়াতও করি যারা আমাদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানেন। তো এই ছিল আমাদের ব্যবস্থা। কিন্তু বিকেলের দিকে থেকেই লাস্ট দিন ফোন আসা শুরু হলো। দেখলাম যে দেশের একেবারে বড় বড় রাজনৈতিক দল, যেমন বিএনপি, যেমন জামাতে ইসলাম, যেমন হেফাজতে ইসলাম, যেমন এনসিবি ছাত্ররা, যেমন আপনি নূর কথা বলছেন অধিকার পরিষদের, তেমনি এবি ডাক্তার পার্টি, আস্তাদ হোসেন, আমরা কিছু ক্লিপ দেখাচ্ছি আমাদের রেসিডেন্সিয়াল, প্লিজ। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো বলেন। বলছিলাম এরা সবাই এসছিলেন, আপনারা দেখবেন এরা সবাই আমাদেরকে নিজেরা ফোন করেছেন আমাদের ওয়ার্কিং সেশন, এবং আপনারা সাক্ষী যে আমরা বলছি ও বিএনপির যেমন প্রবীণ নেতা মঈন খান বলছেন আমি তো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের মেম্বার, আমি আসতে চাই, আমি দুপুর বেলা থেকে থাকবো ইত্যাদি। তারপরেই ইন্টারিম গভর্নমেন্ট থেকে ফোন আসলো যে ওয়াহিদুদ্দিন সাহেব উপদেষ্টা, এই যে যার ছবি এই মাত্র আপনারা দেখছেন ক্লিপে, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব প্রবীণ নেতা, ইন্টারিম গভর্নমেন্টের অত্যন্ত সুশীল উপদেষ্টা, উনি আসতে যাচ্ছেন। তেমনি করে দেখা গেল তাহলে ওই একই সময় জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদেরকে ফোন করে ঠিক এইভাবে বললেন যে হাসনাত ভাই, আমিও আসতে চাই, তবে আমি বিকেলের 7টার সেশন ডিনার পর্যন্ত থাকতে পারবো না, আমি মগরিব এবং আসরের মধ্যে এসে আপনাদের সালাম জানাতে চাই। এই যে সালাম জানানো, এই যে শ্রদ্ধা জানানো, আমরা এই দর্শকদের বলছি যে আমরা আমাদের গত কয়েক বছরের কাজ, প্রবাসীদের বিপদের সময়ে কাছে দাঁড়ানো, সেটা লেবানন হোক, আর সৌদি আরব হোক, কুয়েত হোক, মালয়েশিয়া হোক, যেখানে ১৯ লক্ষ প্রবাসীরা আছেন, তাদের পাশে দাঁড়িয়েছি। বিগত সরকারের সঙ্গে আমরা কাজ করেছি, ওদেরকে ফোর্স করেছি। তো এই কাজের ফলে আমরা সবার যদি বলি রেসপেক্ট অথবা লাভ অথবা এফেকশন পেয়েছি। তার প্রমাণ হলো এরকম যে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফোন করে বললেন যে আমরা একটু আসতে চাই, আপনাদের নাকি প্লেনারি সেশন হচ্ছে, একটু আপনাদের সঙ্গে আমরা যোগ দিতে চাই। যেমন জামাতের আমিরকে কোট করতে পারি, উনি বলছেন আমি এসে আপনাদের একটু সালাম জানাতে চাই। তো সেই পরিস্থিতিতে আমাদের এক্সিকিউটিভ মিটিং হচ্ছে, আমরা আমরা আমি ওনাদের ফোনগুলো রিসিভ করে ফোন স্পিকার অন করে দিয়েছি যাতে আমাদের এক্সিকিউটিভরা শুনতে পান, এবং তারা সম্মতি দিয়েছেন, বিকজ উই আর ভেরি ডেমোক্রেটিক। ইন্টারিম গভর্নমেন্ট আসবেন, বিএনপি আসবেন, তাহলে অন্য দলরা কি দোষ করলো, তাহলে জামাতের আমি নিজে বলছেন আমি আসতে চান, আমার এক্সিকিউটিভরা সম্মতি জানাচ্ছেন। আমেরিকান এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর সাহাদ হোসেন বাবু, উনি নিজে এটা আমাকে সাহায্য করছিলেন আমার পাশে বসে, উনিও বলছেন যে হোক, আমরা রাজি আছি। তিনিই প্রস্তাব করেছিলেন, তাহলে ছাত্ররা কি দোষ করলো, এবং তারা আমাদেরকে একে একে
সেই মেয়েটি যে তুখর বক্তব্য রাখে, তাসলিমা জারা, সে আমার সঙ্গে ফোনে কথা বলেছে, পরে বলেছে সার্জিসকে আনতে চাই। আমরা বললাম অবশ্যই। তারপরে আমরা হাসনাত আব্দুল্লাহ, নূর এলেন, এবি পার্টির। তো আমাদের সেশন চলাকালীন এক সময় আমাকে বোধহয় এই বাবু, আজকে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, উনি স্মরণ করিয়ে দিলেন যে উনি অবজারভার হিসেবে আমাদের সেশন দেখছেন। তো ওনাকে আমরা বললাম যে আপনিও ওয়েলকাম। এইভাবে প্রত্যেকটা হেফাজতের মহাসচিব এসেছিলেন, ইসলামিক ঐক্য পরিষদের উনি বোধহয় সেক্রেটারি জেনারেল মুফতি সাখাওয়াত হোসেন রাজি, উনিও এসে গেলেন। এইভাবে সন্ধ্যের দিকে দেখা গেল আমরা যেখানে নিজেদের স্বল্প পরিসরে আমরা নিজেদের মধ্যে আয়োজন করা হয়েছিল, সেটা হল কানায় কানায় ভর্তি হয়ে গেল। আমাদের একটাই দর্শক শ্রোতাদের জানাবার জন্য বলছি, আমাদের একটাই তাদের কাছে ছিল যে আমরা প্রবাসীরা দেশকে বড় ভালোবাসি। এই যে ক্লিপে দেখা যাচ্ছে জামাতের আমির, এরপরে আমি এখন দেখতে পাচ্ছি ওয়াহিদুদ্দিন সাহেব ডায়াসের কাছে আমার এবং ডক্টর মঈন খান, বিএনপির প্রবীণ নেতা, উনি ডায়াসে এসছেন। এরকম প্রত্যেকে এসছেন, কথা বলছেন। তবে তার আগে আমরা তাদের কাছে একটা নিবেদন করেছিলাম যে দেশ জুলাই মাসে, এই মাসটাতে গত বছরে হাজার হাজার ছাত্র মারা গেল বুলেটের গুলি খেয়ে, ছাত্র জনতা, এবং 20,000-এরও বেশি এখনো আহত অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে আছে। ওদের প্রতি যদি আমাদের দায়বদ্ধতা থাকে, তাহলে আমরা একটা কাজই আপনাদের কাছে আশা করছি, যে এটা তো স্বাভাবিক যে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে, আপনারা যুদ্ধ করেছেন, সবাই মিলে আমরা যুদ্ধ করেছি। থেকে আমরা যেখানে পেরেছি, ইউনাইটেড নেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়াশিংটনে প্রেস ব্রিফিং এ আমরা এসব কথা তুলে ধরেছি। কাজে আমরা সম্মিলিতভাবে ফ্যাসিবাদ সরকারকে বাধ্য করেছি দেশটা থেকে চলে যেতে। এখন 5 ভাই যুদ্ধ করেছেন, এখন 5 ঘরানার মানুষ আপনারা সামনে ইলেকশন হবে, আপনাদের মধ্যে রেষারেষি হবে, মার্সলিঙ্গিং হবে, এটা আমাদেরকে খুব বিচলিত করে না। যেটা বিচলিত করে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা সহজ যে পথ, সেই পথে হাঁটছেন। যেমন আপনারা নিজেদের মধ্যে ইস্যুস খুঁজছেন যে একজন আরেকজনকে ঠেস দেওয়া বা পরাজিত দেখানো, যাতে ইলেকশন আপনাদের ভোট ব্যাংক বাড়ে। এটা সহজ পথ, এই পথে সবাই হাঁটে। আমরা প্রবাসী হিসেবে আপনাদের চাইছি যে আপনারা ইউ ফাইন্ড দোজ ইস্যুস এন্ড এরিয়াস where you can unite the nation, where you can act in unison. ভেদাভেদ তো থাকবে, এটা ইলেকশন। আপনাদের বিভিন্ন দল আছে, আপনারা দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ আপনি